আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। হেডলাইনটা দিচ্ছে একটু কড়া বার্তা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে বাংলাদেশ সরকার তার ভেরিফাইড পেজে এমন বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকার। চিন্ময় দাসের গ্রেপ্তারের নিন্দা করেছিল ভারত। চিন্ময় দাসকে নির্দিষ্ট ইসকনের নেতা চিন্ময় দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ বলে গণ্য করছে বাংলাদেশ সরকার। ভারতের বিবৃতিতে দুই দেশের বন্ধুত্ব চেতনার পরিপন্থী বলে মনে করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের সকল ধর্মের লোকদের মধ্যে সম্প্রীতি বিরাজমান সেই আদিকাল থেকে। দুই একটি নিছক ঘটনা ছাড়া এগুলা সব দেশে কম বেশি হয়। বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজমান সেই আদিকাল থেকে। ভারতের বিবৃতি তাকে উপেক্ষা করা হয়েছে। ভারতের বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানায় হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকদের নিরাপত্তা দিতে। এদিকে ভারত এই সমস্ত কিছু নিয়ে নিন্দা করেছে, কিন্তু ভারত একটি বিষয়ে একটিবারের জন্য উল্লেখ করল না। একজন অ্যাডভোকেটকে হত্যা করা হয়েছে গতকালকে। সেই ব্যাপারে ভারত একটিবারের জন্য কোনো উল্লেখ করল না। তো ভারতের কাজ শুধু এক পেশে। ভারত যদি চিন্ময় দাসের ব্যাপারে সরকারকে বার্তা দিতে পারে, তাহলে ভারতকে অবশ্যই ভারতে বলা উচিত ছিল এই অ্যাডভোকেটকে কারা হত্যা করেছে সেই ব্যাপারে একটু ভারতের উল্লেখ করার দরকার ছিল, কিন্তু সেটা অ্যাভয়েড করে গেছে ভারত। চিন্ময় দাসকে সরকার বলছে এমনি গ্রেপ্তার করা না, বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পতাকা অবমাননা, রাষ্ট্রদ্রোহ সামিল এই আইনে মামলা করা হয়। এখন এইটা হয়েছে, কিন্তু বাবরি মসজিদ যে ভেঙেছে ভারত সরকার, আমি একটু ওই প্রসঙ্গে যাচ্ছি। বাবরি মসজিদ ভেঙেছে সেই ব্যাপারে কিন্তু এই বিজেপি সরকার তখন কিচ্ছু বলে নাই। বিজেপি এর মদতেই সেই ঘটনাটা হয়েছে। সব কিছু শুধু ভারতের বিজেপির যেটা ভালো সেটা তাদের হবে, আর অন্যদের যেটা খারাপ হয়ে যাবে সেটাও তাদের কোনো উল্লেখ করতে হবে না। সেটা এক পেশার নীতি আমি মনে করছি। দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলে দুইজন উপদেষ্টা গতকালকে বলেছেন তাদের কথাবার্তায়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরও চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যাপারে ভারত একটি বিবৃতি দিয়েছিল, সেটা আমি আগে উল্লেখ করেছি। অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হয়েছে, তদন্ত হতে পারে এই হত্যাকাণ্ডের। ভারত তো অন্তত একটি বিবৃতি দিতে পারত এই সাইফুল ইসলামের ব্যাপারে। ভারত বাংলাদেশ সম্পর্ক কি আরো নিচের দিকে চলে যাচ্ছে? ভারত থেকে পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। আর বাংলাদেশে গতকালকে ওই অ্যাডভোকেট চিন্ময় দাসের গ্রেপ্তারের প্রতিবাদের সময় মসজিদেও হামলা হয়েছে। উত্তরপ্রদেশে এটা মসজিদে হয়েছে গতকালকে চট্টগ্রামের আন্দরকিল্লাতে। উত্তরপ্রদেশে একটি মসজিদে হামলা করে 3 জনকে নিহত করা হয়েছে। সেই মসজিদে জরিপের নামে করে সেখানে হামলা করেছে, 3 জন মুসলমানকে হত্যা করে গেছে। ভারতের একজন লোক পোস্ট করে জানিয়েছে যে আমরা এমন একটা দুর্ভাগা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের মূর্তি খুঁজতে হয় আরেকটি ধর্মের মসজিদে গিয়ে। সে খুব দুঃখ করে বলেছে সে এটা আশা করে নেই এই সমস্ত ঘটনা বর্তমান বিজেপি সরকারের। বিজেপি ইলেকশন হয়েছে, ইলেকশনের মধ্যে বিজেপি 2টাতে হারিয়ে গেছে, একটাতে জিতেছে। উত্তরপ্রদেশে জিতেছে, কিন্তু আগের মতো সংখ্যাগরিষ্ঠ আসন উত্তরপ্রদেশে পায় নাই বিজেপি। যাতে বোঝা যাচ্ছে বিজেপি দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে, মানুষের জনসমর্থনের
ধস নামছে। বাকি দুইটা রাজ্যে বিজেপি হেরে গেছে। তার মধ্যে একটা রাজ্য নিয়ে অমিত শাহ বড় বড় কথা বলেছিল। সেই রাজ্যকে তারা জিতলে বাংলাদেশি যারা আছে তাদেরকে উল্টা করে লটকাবে বলেছিল। মসজিদে বারবার সার্ভে কেন করতে হয় বারবার, এবং দেবদেবী কেন খুঁজতে হয় মসজিদে? বিজেপির ভোটের পার্সেন্টেজ যে কমে যাচ্ছে সেটা নরেন্দ্র মোদী কি টের পাচ্ছে? অমিত শাহ কি টের পাচ্ছে? ডক্টর ইউনূস একটি হুমকি দিয়েছে ভারতকে। দি হিন্দুতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। বলেছেন শেখ হাসিনা ভারতে বসে বসে উস্কানি দিচ্ছে, এটা বাংলাদেশে কাম্য নয়। ভারত সরকার এই জিনিসটা বন্ধ করা উচিত। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী বাংলাদেশের চাহিদা আছে শেখ হাসিনাকে বিচারের সম্মুখে দাঁড় করানোর জন্য ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার আগেও ওনাকে এক সাক্ষাৎকার উনি বলেছিলেন বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, এই অস্থিতিশীলতার রেশ পশ্চিমবাংলাও পড়বে, সেটা উনি বলেছিলেন। তো আমরা ভারতের সাথে এই একটা সংঘর্ষিক সম্পর্ক, এটা আমরা বাংলাদেশি মানুষরা কখনো চাইনি। আমরা চাই ভারতের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক হয়ে যাক এবং ভারত এগিয়ে আসুক। ডক্টর ইউনূসের দোষ আমি দেখছি না। ডক্টর ইউনূস সাহেব প্রথমেই নরেন্দ্র মোদীর সাথে মিটিংয়ে বসতে চেয়েছিলেন আমেরিকাতে যাওয়ার সময়, তখন নরেন্দ্র মোদী ওইটা অ্যাভয়েড করে গেছেন এবং তাবৎ বিশ্বের নেতারা ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন এবং আলাপ করেছেন, খোঁজ গল্প করেছেন। তো এই জিনিসগুলো নরেন্দ্র মোদী বোঝা উচিত। ডক্টর ইউনূস সাহেব শুধু বাংলাদেশের সরকার প্রধান না, এখন উনি সরকার প্রধান হওয়ার আগে একটা সর্বমহলে পরিচিত একজন স্বজন ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, এবং উনি একজন নোবেল লরিয়েট, একজন অধ্যাপক, উনি প্রফেসর এবং মাইক্রোফিন্যান্সের জন্মদাতা। এই মাইক্রোফিন্যান্স কিন্তু ভারতও গ্রহণ করেছে, ভারতে বর্তমানে এই মাইক্রোফিন্যান্সটা চলছে। তো ভারতেরও উচিত এগিয়ে আসা এবং আমরা যেমন পরেশ বড়ুয়া, তারপর এই আরও একজন পরেশ বড়ুয়া, এই দুজন এবং আরেকজন, এই দুজনকে যখন আমরা ফেরত দিয়েছিলাম বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে, সেই চুক্তিটি করেছিল আমাদের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে। সেই চুক্তির আলোকে বাংলাদেশ এখন ফেরত চাচ্ছে, বন্দিময় বিনিময় চুক্তির অধীনে ফেরত চাচ্ছে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। কারণ ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যাকাণ্ড, 150 উপরে হত্যাকাণ্ড রুজু হয়েছে এবং বাংলাদেশের কোর্ট বাংলাদেশ সরকারকে হুকুম দিয়েছে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে আদালতে হাজির করানোর জন্য। আর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক দি হেগও একটা মামলা হয়েছে বলে শুনেছি। তো সেই মামলাতে সেই দি হেগে সেই ভারত চুক্তি করেছিল, কিন্তু ভারত সাইন করেছিল সেই চুক্তিতে। সেটা যদি শেখ হাসিনাকে যদি ডিমান্ড করে বসে তাদের আদালতে যাওয়ার জন্য, তখন নরেন্দ্র মোদীর কী উপায় থাকবে? আর আসাদুদ্দিন ওয়াইসি একজন এমপি, ভারতের নামকরা এমপি, উনি বলেছেন নরেন্দ্র মোদীর সম্পর্ক থাকতে হবে বাংলাদেশ সরকারের সাথে, ভারতের সম্পর্ক থাকতে হবে বাংলাদেশ সরকারের সাথে। ব্যক্তি মোদীর সাথে ব্যক্তি হাসিনার সম্পর্ক হতে পারে না, সম্পর্ক হতে হয় দুটি দেশের মধ্যে, এক দেশের সাথে আরেক দেশের মধ্যে। উনি আরও 1.5 মাস আগে বলেছিলেন তাড়াতাড়ি শেখ হাসিনাকে ছেড়ে দাও, বাংলাদেশকে গ্রহণ করো, নরেন্দ্র মোদীকে উপদেশ দিয়েছিলেন। এই মোদীর একগুঁয়ে কারণে, মোদীর এই স্বার্থবাজির কারণে, মোদীর এই সমস্ত কারণে, সিদ্ধান্তের কারণে আজকের সম্পর্ক অনেক খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাথে উত্তর পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। একটা জাহাজ অলরেডি
পণ্য নিয়ে আসছেন, কেমিক্যালস, গার্মেন্টসের এবং কাঁচ শিল্পের, গ্লাস শিল্পের কেমিক্যালস নিয়ে এসছেন। এটা নিয়ে অনেক বারংবার অনেক আজেবাজে কথা বলেছে ভারতীয় মিডিয়া। একটা মোম নিয়ে আসছে, এই নিয়ে আসছে, সেই নিয়ে আসছে পাকিস্তান থেকে। এখন শোনা যাচ্ছে আরেকটা জাহাজ আসবে পাকিস্তান থেকে। এখন এই জাহাজগুলো সরাসরি পাকিস্তান থেকে, করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে চলে আসছে। তো এটাতে কি ভারতের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ভারত আরও রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারতের সাথে তো আমি পূর্বেও উল্লেখ করেছি, বারবার কথা বলতে ইচ্ছা করে না, যে ভারত তার প্রতিবেশী একটা দেশের সাথে সম্পর্ক রাখে নাই। চীনের সাথে ভারতের সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে সম্পর্ক নেই, এখন বর্তমানে বাংলাদেশের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক খারাপ করে ফেলেছে। নেপালের সাথে নাই, ভুটানের সাথে নাই, তারপর মালদ্বীপের সাথে নাই, শ্রীলঙ্কার সাথে নাই, তারপর ইরানের সাথে সম্পর্কটা খারাপ হয়েছে। এর মধ্যে কানাডা অনেক লোক পাঠিয়ে দিচ্ছে, ভারতের লোক, তারা আর কোনো লোক নিবে না। ওইখানে শিখ নেতা হত্যাকাণ্ডের সাথে নরেন্দ্র মোদী এবং বিশেষ করে অমিত শাহের যোগাযোগের প্রমাণ পেয়েছে কানাডা সরকার। আর আমেরিকাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ব্যাপারে গ্রেপ্তারি পরোয়ানা আছে, ওনার মোস্ট ওয়ান্টেড। এখানে আর দুইজন ভারতীয় এজেন্টকে আমেরিকা খোঁজ করছে, তারা মোস্ট ওয়ান্টেড আমেরিকা এমন একটা দেশ, যে দেশে প্রেসিডেন্ট চাইলে কোনো কিছু একা করতে পারবে না। সেখানে অনেক কিছু নির্ভর করে, প্রেসিডেন্ট একটা শক্তি, এখানে কংগ্রেস একটা শক্তি, এবং বিচার বিভাগ, আদালত একটা শক্তি। সেখানে রাষ্ট্রপতি চাইলে কোনো কিছু করতে পারে না এককভাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।